প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? এই করোনাকালীন সময়ে যেহেতু আমাদের সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা আবার অনলাইন ক্লাসে আজ হাজির হয়েছি। আমি তোমাদেরকে আজ শব্দ সম্পর্কে একটু বোঝানোর ট্রাই করব। তোমরা মনোযোগ সহকারে এটা দেখবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জানবে প্রথমে আমাদেরকে আমরা শব্দ সম্পর্কে জানতে হলে একটু জেনে নেবে যে যে ভাষার শব্দভাণ্ডার যত বেশি সে ভাষা তত বেশি সমৃদ্ধ। অর্থাৎ একটা সমৃদ্ধ ভাষা হতে হলে অবশ্যই তার শব্দভাণ্ডার অনেক বেশি হতে হবে। এখন এই শব্দভাণ্ডার আমাদের বাংলা ভাষাটাও কিন্তু অনেক সমৃদ্ধ ভাষা, এই জন্য আমাদের এই শব্দও অনেক, এবং এই শব্দগুলো আমাদের কিন্তু একসাথে আমরা পাই নাই, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন দিক হতে এই শব্দ আমাদের ভাষায় এসে আমাদের ভাষাটাকে সমৃদ্ধ করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন শব্দ আমি তোমাদের আগের ক্লাসেও শিখিয়েছি যে শব্দ কাকে বলে, তারপরও আমি তোমাদের জ্ঞাতার্থে আরেকটু আজ স্মরণ করছি যে শব্দ হলো যে সকল বর্ণসমষ্টি বা অনেকগুলো বর্ণসমষ্টি একসাথে মিলে মনের ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, কিংবা দুই বা ততোধিক বর্ণ বা বর্ণসমষ্টি অর্থবোধক বর্ণসমষ্টি পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে, তবে সেটাই শব্দ। মূলত এই শব্দের সাহায্যে আমরা কথা বলি আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য, অর্থাৎ একজন থেকে আর একজনে ডেলিভারি দেওয়ার জন্য, আমাদের স্পিচগুলো আমাদের কথাগুলো কাউকে বোঝানোর জন্য আমরা এই শব্দ ইউজ করি বা ব্যবহার করি। এখন এই শব্দ সম্পর্কে অনেক মনীষীগণ তাদের নিজ নিজ যে একটা চিন্তা আছে বা কাকে বলে তাদের যে ধারণা তারা তাদের মতো করে ব্যক্ত করছে। মূলত সব কিছু মিলিয়ে আমরা এতটুকু বলতে পারি যে অর্থবোধক বা পদের সমষ্টি কিংবা অর্থবোধক বর্ণের সমষ্টি হলো শব্দ। এখন এই শব্দকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি প্রিয় শিক্ষার্থীগণ? আগের দিন বলছি তোমাদের, তারপরও আজকে আমি তোমাদের আবার জানাচ্ছি যে শব্দকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করব। কয় ভাগে? তিন ভাগে। অর্থ, উৎস, গঠন। প্রিয় শিক্ষার্থীগণ, এইটা তোমরা জেনে রাখবে যে অর্থ, উৎস বা উৎপত্তিও বলতে পারে গঠন অনুসারে। কয় ভাগে প্রথমত আমরা ভাগ করব? তিন ভাগে। অর্থ অনুসারে, উৎস বা উৎপত্তি অনুসারে এবং গঠন অনুসারে। শিক্ষার্থীবৃন্দ, এই অর্থ অনুসারে শব্দকে আমরা তিন ভাগে ভাগ করব। প্রথমত কয় ভাগে? তিন ভাগে। অর্থ অনুসারে শব্দকে আমরা তিন ভাগে ভাগ করব। এক নাম্বার যৌগিক শব্দ। এক নাম্বারটা কি? যৌগিক শব্দ। যৌগিক শব্দ হলো সেই সকল শব্দ যেগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, অর্থাৎ প্রথম থেকে যার অর্থ এবং ব্যবহারিক অর্থ এবং বর্তমানে যেটা ব্যবহৃত হচ্ছে সেই সকল শব্দ যাদের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। এই তোমার যৌগিক শব্দগুলো তোমরা সবসময় একটু খেয়াল করবে যে এগুলো সাধারণত প্রকৃতি প্রত্যয় অনুসারে এগুলো গঠন হয়ে থাকে। এগুলোর ব্যবহারিক আর ব্যুৎপত্তিগত সবসময় তোমরা এদের আলাদা ভিন্ন কোনো রূপ দেখতে পাবে না। অর্থাৎ শব্দ গঠন প্রক্রিয়ায় এদের যে অর্থ থাকে সেই অর্থগুলো কিন্তু একই থাকবে। দেখবা যেরকম ক্রি প্লাস তব্য। ক্রি মানে কাজ, তব্য মানে উচিত, অর্থাৎ যা কাজ করা উচিত। দেখো এর ব্যবহারিক অর্থ আর এখনকার যে ব্যবহৃত হচ্ছে এবং ব্যুৎপত্তিগত যে অর্থ হচ্ছে সেটা একই রয়েছে। আবার দেখো বই প্লাস গায়ক, গান করেছে, অর্থাৎ যে সকল শব্দ সমষ্টি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক হয়ে থাকে সেটাই হলো মূলত যৌগিক শব্দ। এবার আমরা দ্বিতীয় নম্বরে চলে আসবো রূঢ় শব্দ। রূঢ় বা রূঢ়ি যেটাই বলো এইটাই শব্দ। তোমার হলো খেয়াল করবা এই যে রূঢ় বা রূঢ়ি শব্দ, এটার ক্ষেত্রে কিন্তু তোমার যে ব্যুৎপত্তিগত অর্থ থাকবে আর যেটা ব্যবহারিক অর্থ থাকবে, এই ব্যবহারিক অর্থ কিন্তু পৃথক হয়। ব্যুৎপত্তিগত অর্থাৎ আগের যে অর্থটা ছিল সেটা কিন্তু আর বর্তমান যেটা ব্যবহার হচ্ছে একদম তোমার পৃথক হবে, অর্থাৎ ভিন্ন হবে, আলাদা আলাদাভাবে হচ্ছে। অর্থাৎ রূঢ় বা রূঢ়ি শব্দের ক্ষেত্রে আমরা ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই পাবো না। ব্যবহারিক অর্থ সেটাই হবে যে লোক প্রচলিত যেটা ব্যবহার করছে, অর্থাৎ বর্তমান সমাজে মানুষের লোকের মুখে চেঞ্জ হতে হতে যে শব্দটা ব্যবহৃত হচ্ছে ওটাই হবে রূঢ় বা রূঢ়ি শব্দ। অর্থাৎ যে সকল শব্দের ক্ষেত্রে এবং ওই শব্দগুলো প্রকৃতি প্রত্যয়জাত, যে প্রকৃতি প্রত্যয়জাত শব্দের অর্থ এবং ব্যবহারিক অর্থ
প্রকৃতি প্রত্যয়জাত শব্দের অর্থ এবং ব্যবহারিক অর্থ পৃথক হয়, ওটা কিন্তু আমরা এক পাইতাম। আর তোমার যৌগিক শব্দ আর রূঢ় শব্দে কিন্তু আমরা কি পাবো, ভিন্ন ভিন্ন হয় এবং রূপ প্রচলিত, অর্থাৎ লোকে মুখে যেটা ব্যবহৃত হয় সেটাই আত্মপ্রকাশ করে, সেটাই হলো মূলত রূঢ় বা রূঢ়ি শব্দ। দেখো উদাহরণস্বরূপ হস্ত প্লাস ইন মানে কি, আমরা হস্ত প্লাস ইন যদি দেখি তাহলে এই প্রকৃতি প্রত্যয়টা থেকে আমরা কি শব্দ পাই, হস্তি। কিন্তু এই হস্ত মানে ইন, দেখো হস্তে, হস্ত মানে হাত, হাত আছে যার, কিন্তু আমরা একদম সম্পূর্ণ ভিন্ন অর্থ কি পাচ্ছি, হস্তি। হস্তি মানে আমরা বর্তমানে কি ব্যবহার করছি, হস্তি শব্দের অর্থ হাতি। আবার একটা দেখো গো, গো শব্দের অর্থ কি, গরু। তারপরে এসোনা মানে কি, খোঁজা, তাহলে কি গরু খোঁজো, কিন্তু গো প্লাস এসোনা এই দুটো শব্দ মিলে কি হচ্ছে, গবেষণা। এই গবেষণা শব্দের অর্থ কি, যে ব্যাপকভাবে খুব সিরিয়াসভাবে কোনো কিছু গবেষণা করতেছে, তার মানে কি ওটা পাঠ করতেছে বা অধ্যয়ন করতেছে, ওটা পড়তেছে। গবেষণা মানে কি, কোনো কিছু সম্পর্কে এত পরিমাণে অধ্যয়ন করা, পড়াশোনা অনেক বেশি করা, সেটা হলো গবেষণা। অথচ আমরা কিন্তু দেখো সম্পূর্ণ ভিন্ন অর্থ, লোক প্রচলিত মুখে মানে লোকের মুখে মুখে প্রচলিত হতে সম্পূর্ণ একটা ভিন্ন অর্থ এসে দাঁড়িয়েছে। তারপরে বাঁশি, বাঁশ দিয়ে তৈরি, এমন বাঁশ প্লাস রস্যি, এরকম অনেক জিনিস আছে, কিন্তু বাঁশি একটা বিশেষ বাদ্যযন্ত্র। তাহলে আমরা রূঢ় বা রূঢ়ি শব্দ কি বলতে পারি, যে প্রকৃতি প্রত্যয়জাত শব্দের অর্থ অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পূর্ণ ভিন্ন, এবং লোক প্রচলিত মুখে ব্যবহৃত হতে হতে যে শব্দগুলো আজকের দিনে ব্যবহৃত হচ্ছে, এইরকম যে শব্দগুলো আছে সেই শব্দকে আমরা রূঢ় বা রূঢ়ি শব্দ বলবো। আর তাহলে আমরা প্রথমে কি বলছিলাম, যৌগিক শব্দ। যৌগিক শব্দের ক্ষেত্রে আমরা কি খেয়াল করবো, যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, ক্রিয়া প্লাস তব্য, কর্তব্য, বই প্লাস হক, গায়ক, এরকম আরো আছে। অর্থাৎ তাদের ব্যবহারিক অর্থ আর ব্যুৎপত্তিগত অর্থ একদম প্রথম যে অর্থ এবং এখনকার যে অর্থ এটা একই থাকবে। আর রূঢ় বা রূঢ়ি শব্দে আমরা কি শিখবো শিক্ষার্থীবৃন্দ, যে প্রকৃতি প্রত্যয়জাত শব্দই, কিন্তু ওই শব্দের ব্যুৎপত্তিগত যে অর্থ এবং ব্যবহারিক অর্থ এখনকার যে অর্থ অর্থাৎ এখন যে ব্যবহৃত হচ্ছে সেটা সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ পৃথক, আলাদা। লোকমুখে প্রচলিত হতে হতে এখন যে শব্দগুলো ব্যবহৃত হয় আর সেটাই মূলত এই রূঢ় বা রূঢ়ি শব্দ। তার মধ্যে আমরা কি পাইলাম, যে হস্ত প্লাস ইন মানে হাত আছে যা, হাতি ও হস্তি, হাত আছে অনেক কিছুর, কিন্তু আমরা সেখানে বলতেছি হস্তি। হস্তি কাকে বলতেছি, হাতিকে। আর গো প্লাস এসোনা মানে কি, গবেষণা। আমরা যদি গবেষণা শব্দটিকে এটা ভাঙি তাহলে কি পাবো, গো প্লাস এসোনা। কিন্তু এই গো প্লাস এসোনা, গো শব্দের অর্থ হলো গরু, এসোনা শব্দের অর্থ হলো খোঁজা, কিন্তু আমরা সেটা না বলে কি বলতেছি, গবেষণা শব্দের অর্থ যে অনেক বেশিভাবে এটা কি স্টাডি করা, পড়াশোনা করা, অধ্যয়ন করা গেল। তাহলে আমরা যৌগিক শব্দ বুঝলাম, রূঢ় শব্দ বুঝলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বুঝবো যোগরূঢ় শব্দ। এবার আমরা বুঝবো কি, যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ হলো উৎপত্তি এবং ব্যবহার অর্থ সম্পূর্ণ পৃথক নাই। একজন যে সম্পূর্ণ ভিন্ন ধর্মী কোনো শব্দ আসবে ব্যবহৃত, তো তা কিন্তু হবে না এই যোগরূঢ় শব্দ, এটা তোমরা খেয়াল রাখবে। অর্থাৎ যোগরূঢ় শব্দ এমন হবে যে হলো অনেক বেশির ভিতর থেকে একটাকে আমরা শব্দকে একটা অর্থকে গ্রহণ করব, এইরকমটা কিন্তু যোগরূঢ় শব্দটি মূলত অনেকের ভিতর একটাকে গ্রহণ করবো। এটা ব্যুৎপত্তিগত শব্দ অর্থ এবং ব্যবহার অর্থ একদম সম্পূর্ণ আলাদা না হয়ে ব্যুৎপত্তিগত অর্থের পাশাপাশি অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থকে অনুসরণ করে যে শব্দটা আমরা পাবো সেটাই হলো তোমার হলো এই যোগরূঢ় শব্দ। ব্যুৎপত্তি অর্থটাকে মূলত অনুসরণ করে এই ব্যবহারিক যে শব্দ সেটাই মূলত হবে যোগরূঢ় শব্দ। এটা মূলত কিন্তু হয়ে থাকে বিশেষ করে সমাস নিষ্পন্ন শব্দ থেকে। সমাস নিষ্পন্ন শব্দ আবার আমরা এভাবে বলতে পারি যে সমাস নিষ্পন্ন এমন কিছু শব্দ থাকে যেগুলো সমসমান পদের অর্থই স্মরণ না করে বিশিষ্ট কোনো অর্থ প্রকাশ করে, অর্থাৎ একটা অনেক শব্দের ভিতর একটা যে কোনো একটা অর্থকে প্রাধান্য দেয়, সেটাই মূলত তোমার যোগরূঢ় শব্দ। তাহলে যোগরূঢ় শব্দ বললে কি বুঝবো, যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক না হয়ে ব্যুৎপত্তিগত অর্থকে প্রাধান্য দিয়ে ব্যবহারিক অর্থে ব্যবহার করা হয় যে শব্দগুলো, সেটাই মূলত যোগরূঢ় শব্দ। আমরা এমনভাবেও বলতে পারি যে সমাস নিষ্পন্ন শব্দ সমসমান পদের যে শব্দগুলো থাকে বা অর্থগুলো থাকে ওগুলোকে সম্পূর্ণরূপে স্মরণ না করে প্রাধান্য না দিয়ে যে কোনো একটাকে অর্থ গ্রহণ করে, সেটাই মূলত হলো যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দে আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারি, তারপরে যেরকম পঙ্ক, জলধি, মহাযাত্রা। তোমার জলধি মানে কি, জল ধারণ করে যদি এরকম সমুদ্র,
এরকম অনেক কিছু ইয়ে করে, জল ধারণ করে অনেক কিছু। কিন্তু জলধি বলতে কি বোঝায় বলো তো? একটা যে কোনো একটা জল অনেক কিছু ধারণ করে। পঙ্কে জন্মেটা, পঙ্কে জন্মাটা কি বলো তো? পঙ্কজ, পঙ্কজ মানে কি বলো? পদ্ম ফুল। পঙ্কে দিকে তো অনেক কিছু জন্মে, তাই না? পানিতে অনেক কিছু জন্মে না? যেখানে পুকুর, পানি, জলাশয় আছে সেখানে অনেক কিছু জন্মে। কিন্তু আমরা শুধু বলতেছি পদ্ম ফুল। এইরকম মহাযাত্রা, এই যে মহাযাত্রা তো অনেক কিছু ঘটে থাকে, কিন্তু এই মহাযাত্রাকে স্পেসিফিক আমরা কি বলি? মৃত্যু। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা বুঝতে পারলাম যে অর্থগতভাবে শব্দের সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগরূঢ়, রূঢ় বা রূঢ় শব্দ, যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ আমরা সেই শব্দগুলোকে বোঝাবো যে শব্দগুলো তোমার বোধগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, যেমন বই প্লাস অক্রি প্লাস তব্য, কর্তব্য, এরকম। আর রূঢ় বা রূঢ় শব্দ কি বলবো? যে প্রকৃতি প্রত্যয়জাত শব্দের অর্থ এবং ব্যবহারিক অর্থ একদম ভিন্ন অর্থ প্রকাশ করতে, পৃথক বা সম্পূর্ণ আলাদা। যেমন হস্ত প্লাস ইন হাতি, আমরা হাত আছে অনেকের, কিন্তু আমরা সেটাকে হাতি বলতেছি, গবেষণায় এগুলা। তারপরে আমরা যোগরূঢ় শব্দ কি বলবো? বুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পূর্ণ ভিন্ন নয়। অর্থাৎ সমাস নিষ্পন্ন শব্দ এমন কিছু শব্দ থাকে যেগুলো তোমার সমস্যা পদের যে পদগুলো থাকে ওইগুলোর অর্থ সরাসরিভাবে ওই শব্দগুলোকে সরাসরিভাবে স্মরণ না করে একটু অনেকের ভিতরে একটা অর্থটাকে গ্রহণ করে, সেটাই মূলত হলো তোমার এই যোগরূঢ় শব্দ। উদাহরণসমূহ আমি দিতে পারি পঙ্কজ, জলধি, মহাযাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই অর্থ অনুসারী শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। এটা সম্পর্কে আমরা একটু জানতে চেষ্টা করলাম। এবার তোমাদেরকে আমি, যেহেতু আমি অর্থ কত প্রকার অর্থ অনুসারে সেটা শেখালাম, এবার তোমাদেরকে আমি একটু চেষ্টা করব যে উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর আমি বলবো তৎসম, অর্ধতৎসম, বিদেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে এই উৎস বা উৎপত্তি হিসেবে শব্দটা জানার আগে আমাদেরকে একটু জানতে হবে আমাদের মূলত আমরা এই শব্দটা কিসের জন্য ব্যবহার করি? আমাদের ভাবের আদান প্রদানের জন্য, অর্থাৎ ভাষাটাকে গতিশীল করার জন্য আমরা এই ভাষার মাধ্যমে কথা বলি। আমাদের এইটাকে গতিশীল করার জন্য আমরা শব্দটা ইউজ করি। এখন আমাদের প্রথম যে আদি ভাষা সেটা ছিল ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষাটা 2টা ভাগে বিভক্ত হয়, 2টি অংশের। শতম আর কেন্দ্র। শতম শাখা গোষ্ঠীর একটি শাখা ইন্দো ইরানীয় প্রবেশ করার পরে যখন প্রাচীন যুগে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলবো বৈদিক সংস্কৃত ভাষা। এই বৈদিক সংস্কৃত ভাষা দিনের বা তোমার প্রেক্ষাপট পরিবর্তন হয়, সেটা আসে প্রাকৃত ভাষা। প্রাকৃতর পরে তোমরা চলে আসবে অপভ্রংশ, অবহট্ট, তারপরে আমাদের আজকের আধুনিক বাংলা। অর্থাৎ পর্যায়ক্রমে এই বাংলা ভাষাতে কীভাবে এসেছে আমি সেটা একটু দেখালাম, কারণ এটা আমরা যখন জানবো বা জানতে চেষ্টা করবো তখন আমাদের এটা কাজে লাগবে। এখন
আমরা উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? উৎস বা উৎপত্তি অনুসারে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা শিখব তৎসম শব্দ। তৎসম শব্দ হলো তৎ অর্থ তার, সম অর্থ সমান, অর্থাৎ তার সমান। আমরা এখানে বুঝবো এই তার বলতে কোন, সংস্কৃতের সমান। যে সকল শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় এসেছে সে সকল শব্দ সমূহকে তৎসম শব্দ বলে। যেহেতু আমাদের এই আধুনিক বাংলাটা পর্যায়ক্রমে এই পর্যন্ত এই প্রাকৃত বৈদিক সংস্কৃত ভাষা, তাহলে এই সংস্কৃত ভাষা থেকে কিছু শব্দ আমাদের ভাষায় আসবে, এটা স্বাভাবিক, এটা তো পর্যায়ক্রমে এসেছে। এখন ওই সংস্কৃত শব্দ থেকে যখন কোনো পরিবর্তন না হয়, একদম অবিকৃতভাবে বাংলায় এসেছে, তখন সেটাকে আমরা কি বলবো? তৎসম শব্দ। যেরকম হস্ত, তারপরে ব্রাহ্মণ, এরকম অনেক শব্দ আছে আমাদের তৎসম শব্দ এসেছে, সেগুলোর মূলত আমাদের শব্দ এসেছে, সেগুলোর মূলত তৎসম শব্দ। শিক্ষার্থীবৃন্দ, এবার তারপর আমরা কি শিখবো? অর্ধ তৎসম শব্দ। অর্ধ মানে অর্ধেক, তৎসম মানে সংস্কৃত সমান, অর্থাৎ সংস্কৃত থেকে কিছুটা বিকৃত পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেটাই হলো অর্ধ তৎসম শব্দ। যেরকম হস্ত, ভক্ত, গৃহিণী, গিন্নি, এরকম শব্দ কিছুটা পরিবর্তন হয়েছে। সংস্কৃত ভাষার অনেক শব্দ কিছুটা পরিবর্তন হয়ে আমাদের লোকমুখে এখনো আমরা ব্যবহার করতেছি, ওই শব্দ মূলত গুলো হলো অর্ধ তৎসম শব্দ। তদ্ভব, তৎ অর্থ তার, ভব অর্থ উৎপন্ন, তার অর্থ উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে যেটা বাংলায় এসেছে সেটা হলো তোমার এই তদ্ভব শব্দ। তাহলে আমরা কি বলবো? হস্ত, হাত, এই হাতটা হলো তদ্ভব শব্দ আমাদের। এজন্য তো এটা জানার জন্য কিন্তু আমি তোমাদের এটা দেখিয়েছি যে ইউরোপীয়, শতম, কেন্তুম, বৈদিক সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ট, আধুনিক বাংলা। তাহলে এই বৈদিক সংস্কৃত যে ভাষা, সেটার থেকে প্রাকৃতের মাধ্যমে চেঞ্জ হয়ে আমাদের ভাষায় যেটা যে শব্দগুলো স্থান করে নিয়েছে ওইগুলো মূলত তদ্ভব শব্দ। দেশি, দেশি মানে কি? আমাদের নিজস্ব। দেশি মানে কি বোঝায়? এমনিতে তো এই শব্দটা দ্বারা আমরা বুঝতে পারি দেশি হলো আমাদের নিজস্ব শব্দ। আমরা মূলত কি অনার্য আমাদের যে আদি গোষ্ঠী আছে তাদের কিন্তু নিজস্ব কিছু শব্দ আমরা সে সময় কালে আমাদের আদি পুরুষগণ সেগুলো ব্যবহার করতেন। ওই যে শব্দগুলো আমরা এখনো পর্যন্ত ব্যবহার করতেছি সবখানে, সেই শব্দগুলো তো মূলত হলো দেশের শব্দ। সেই দেশের শব্দগুলো কিরকম হতে পারে? তোমার ঢেকি, কুলা, ডাক, ডোল, এরকম আরো অনেক আছে, তোমরা এগুলো দেখতে পাবে। আর বিদেশি শব্দ হলো বিদেশ থেকে, অন্য দেশ থেকে যে সকল শব্দ আমাদের নিজস্ব ভাষায় আমরা ব্যবহার করি সেগুলো। আমাদের দেশে উপনিবেশ ছিল, আমাদের দেশের মানুষ অন্য দেশে যায় আয়ের জন্য, অনেক কাজে, পড়াশোনার জন্য, অনেক প্রয়োজনে এক দেশ থেকে আমরা অন্য দেশে যাতায়াত করতেছি। এই যে যাতায়াত বলো, ব্যবসা বাণিজ্য বলো, প্রয়োজনে বলো, অনেক এইসবের কারণে যে সকল শব্দ আমাদের দেশে আমরা ব্যবহার করতেছি সেইগুলো হলো বিদেশি শব্দ। এই বিদেশি শব্দের ভিতরে তোমার আরবি হতে পারে, ফার্সি হতে পারে, চীনা হতে পারে, পর্তুগিজ হতে পারে, ওলন্দাজ হতে পারে, অনেক ধরনের শব্দ হতে পারে। যেরকম আমরা উদাহরণ বলতে পারি আমাদের নামাজ, রোজা, চেয়ার, টেবিল, এগুলো কিন্তু সবই বিদেশি শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎস সম্পর্কেও জেনে গেলাম যে এই যে শব্দের উৎস কত ভাগে বিভক্ত, উৎস সম্পর্কে শব্দ বা উৎপত্তি অনুসারে শব্দ কয় ভাগে ভাগ করা যায় সেটাও কিন্তু আমরা জেনে গেলাম। কয় ভাগে বলবো? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম কাকে বলবো? সংস্কৃত থেকে সোজাসুজি এসেছে সেটাই তৎসম, সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তিত হয়ে এসেছে সেটাই অর্ধ তৎসম, সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে এসেছে তদ্ভব। আমাদের নিজস্ব যে শব্দগুলো দেশি, বিদেশ থেকে যে শব্দগুলো আমরা ব্যবহার করতেছি সেটাই বিদেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কয়টা শিখলাম? প্রথমে কি শিখলি? অর্থ অনুসারে। অর্থ অনুসারে কয় প্রকার? 3 প্রকার: যৌগিক, রূঢ়, যৌগিক। যৌগিক কাকে বলে? উৎপত্তিগত, ব্যবহারিকগত একক। রূঢ় আলাদা। যৌগিক অনেকগুলো থাকবে সমাস নিষ্পন্ন শব্দ, ওইগুলোর অনুসরণ না করে একটা পৃথক অর্থ, পৃথক বলা যায় না, অনুসরণ করে যে কোনো একটা অর্থ গ্রহণ করে সেটা। আর উৎস অনুসারে কি বলবো? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার কিন্তু আমরা তাহলে লাস্ট স্টেপে চলে যাই। শব্দের গঠন অনুসারে শব্দ কত প্রকার, কি কি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গঠন অনুসারে শব্দ দুই প্রকার। গঠন অনুসারে শব্দ কত প্রকার? দুই প্রকার। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? দুই প্রকার। কি কি? মৌলিক শব্দ আর যৌগিক শব্দ। মৌলিক শব্দ বলতে কি বোঝায়? যে শব্দ সমূহকে আর ভাঙা যায় না, অর্থাৎ যে শব্দ সমূহকে বিশ্লেষণ করলে অন্য কোনো শব্দ তৈরি করা যায় না, যে শব্দগুলোকে কখনো ভাঙা যায় না, যে শব্দগুলোকে কখনো বিশ্লেষণ করা যায় না, যে শব্দগুলোর বিশ্লেষণ করে অন্য কোনো শব্দ পাওয়া যায় না, সেটাই মূলত মৌলিক শব্দ। ইত্যাদি। এবার যৌগিক শব্দ তাহলে কাকে বলে? মৌলিকের একদম উল্টা দিক হবে যৌগিক। যে শব্দগুলোকে বিশ্লেষণ করলে বা ভাঙলে অন্য কোনো তৃতীয় শব্দ কিংবা অন্য কোনো মৌলিক শব্দ ওই শব্দের ভিতর নিহিত থাকে, সেটাই মূলত যৌগিক শব্দ। দেখো তুমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এই দেশান্তর যদি আমরা বলি, দেশান্তর যদি বলি তাহলে কি বলবো? দেশ প্লাস অন্তর। দেশ একটা শব্দ, অন্তর একটা শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝলে? যে যৌগিক শব্দটাকে ভাঙা যায়, এবং যদি আমরা ভাঙি তাহলে ওই যৌগিক শব্দের ভিতর আমরা কি পাবো? মৌলিক শব্দ পাবো। তাহলে এখানে দেখো দেশ আমরা কিন্তু মৌলিক শব্দ পেয়ে গেছি, অন্তর, দেশান্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করবো? গঠন অনুসারে শব্দকে অবশ্যই আমরা দুই ভাগে ভাগ করবো, মৌলিক শব্দ আর যৌগিক শব্দ। যে শব্দগুলোকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না এবং ভাঙলে অন্য কোনো শব্দ পাওয়া যায় না, সেটা হলো তো মৌলিক শব্দ। হাত, পা, দেশ, এরকম অনেক আছে। আর যৌগিক শব্দ হলো আমরা সেই সকল শব্দগুলোকে বলবো যে সকল শব্দগুলোকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায় এবং ভাঙা কিংবা বিশ্লেষণ করা গেলে বললে মৌলিক শব্দ পাওয়া যায়, সেটাই হলো যৌগিক শব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শব্দ সম্পর্কে কিংবা শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। আমি আবার ফিরে তোমাদের বোঝার জন্য বা তোমাদের ভালোভাবে আরেকটু জানার জন্য আমি এই শব্দটাকে, শব্দ সম্পর্কে আবার বলতেছি বা তোমাদের আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এক বা একাধিক বর্ণ সমষ্টি পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাহলে আমরা সেটাকে শব্দ বলবো। এই শব্দ সমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। উৎস বা উৎপত্তি অনুসারে ভাগ করা যায়, অর্থ অনুসারে ভাগ করা যায়, আর তোমার হলো গঠন অনুসারে ভাগ করা যায়। উৎস বা উৎপত্তি অনুসারে আমরা শব্দকে কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। তৎসম শব্দ হলো তৎ অর্থ তার, সম অর্থ সমান, অর্থাৎ তার সমান। এই তার মানে সংস্কৃতের সমান। যে সকল শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং আমরা এটাই ব্যবহার করতেছি, আমাদের ভাষাতে স্থান করে নিয়ে ওই শব্দগুলো আমাদের নিজস্ব শব্দের মতো মনে হয়, সেই সকল শব্দ মূলত তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ সেই সকল শব্দ, অর্ধ হলো অর্ধেক, তৎসম অর্থ সংস্কৃতের সমান, অর্থাৎ সংস্কৃত থেকে যে শব্দগুলো এসেছে যেগুলো বিকৃত বা পরিবর্তিত, অর্ধেক পরিবর্তিত, বিকৃত হয়ে অর্ধেক হয়ে এসেছে মূলত, সেটাই হলো অর্ধ তৎসম শব্দ। তদ্ভব বলতে তৎ অর্থ তার, ভব অর্থ উৎপন্ন, অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন, বলতে পারে তার থেকে উৎপন্ন, সংস্কৃত থেকে উৎপন্ন। অর্থাৎ যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে তার মাধ্যমে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ বলো, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেটাই হলো তোমার কি শব্দ বলবো? তদ্ভব শব্দ, দেশি শব্দ। আমরা অনার্য ভাষায় আমাদের নিজস্ব একান্ত যে শব্দগুলো আমরা এখনো ব্যবহার করতেছি, আমাদের আদিম যুগের মানুষ থেকে শুরু করে তখনকার দিকের মানুষ থেকে আমাদের বাঙালি না, এই বাঙালি বলা যায় যে যারা বাঙালি, যাদের আমাদের নিজস্ব যে আমাদের গোষ্ঠী আছে, অর্থাৎ প্রথম থেকে যে শব্দগুলো আমরা ব্যবহার করতেছি সেই শব্দগুলো আজও ব্যবহার করি, সেইগুলো হলো মূলত দেশি শব্দ।
বিদেশি শব্দ বিভিন্ন দেশ থেকে বা আমাদের দেশ বাদে অন্য কোনো দেশ থেকে আগত যে সকল শব্দ আমাদের এই ভাষাতে শব্দ হিসেবে স্থান করে নিয়েছে এবং আমরা ব্যবহার করতেছি, সেটাই হলো তোমার বিদেশি শব্দ। এই বিদেশি শব্দের মধ্যে আমরা বিভিন্ন আরবি, ফার্সি, ইংরেজি এরকম অনেক শব্দ আমরা কিন্তু ব্যবহার করি, সেগুলো হলো বিদেশি শব্দ। এবার আমরা কি বলবো, তোমার অর্থ অনুসারে শব্দ কয় প্রকার কি বলেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 3 প্রকার। যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যৌগ শব্দ। যৌগিক শব্দ কাকে বলে? যার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, অর্থাৎ কোনো ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে না, সেটাই মূলত যৌগিক শব্দ। আর তোমার রূঢ় শব্দ কি বলে? ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পূর্ণ ভিন্ন, সেটা হলো রূঢ় শব্দ। আর যৌগ শব্দ কাকে বলে? ব্যুৎপত্তিগত অর্থ অনেক, সমাস নিষ্পন্ন অনেক শব্দ আছে যেখানে ব্যুৎপত্তিগত অর্থ অনেক থেকে কিন্তু তোমার হলো ব্যবহারিক অর্থ একটা ধরা হয়, অর্থাৎ সমাস নিষ্পন্ন ওইগুলো যে সমস্যমান পদ থাকে ওই পদগুলো ধারাবাহিকতা থেকে একটা শব্দ ব্যবহৃত হয়, সেটাই মূলত যৌগ শব্দ। এবার চলে আসি আমরা গঠন অনুসারে শব্দ কয় প্রকার? গঠন অনুসারে শব্দ 2 প্রকার। মৌলিক শব্দ, সাদৃশ্য শব্দ। যে সকল শব্দগুলোকে ভাঙা যায় না অর্থাৎ বিশ্লেষণ করা যায় না, বিশ্লেষণ করলে অন্য কোনো শব্দ বের হয় না, সেগুলো মূলত মৌলিক শব্দ। আর যৌগিক শব্দ কি? যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায়, ভাঙা যায় এবং ভাঙলে মৌলিক শব্দ বের হয়, সেগুলোই মূলত যৌগিক শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শব্দ সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম। আমি আমার এই ক্লাসটা আপলোড করে দিব, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে একটু দেখবে, ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবে। তারপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।